কিসের বউ, কার বউ? সেটাই হচ্ছে আসল কথা। তোর মতন একটা পিচ্চি মেয়ে কিভাবে আমার বউ হয়? অভ্র, তোকে আমি আগেই সাবধান করেছি। আর যাকেই হোক, তোকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার কোনো কালেই ছিল না। হ্যাঁ, আমার ছিল মনে হয়। গ্রাজুয়েশন শেষ করে সবেমাত্র বাবার ব্যবসায় মনোনিবেশ করছি। সারাদিন যন্ত্রণা সহ্য করে ফিরে দেখি আম্মু টিভির সামনে মনমরা হয়ে বসে আছে। বুঝলাম তুফান শুরুর আগের শান্তি। কি হচ্ছে আম্মু? কি আর হবে? চুপ করে আছো কেন? তাহলে কি চেঁচামেচি করব? ইচ্ছা হলে করতে পারো। থাম তুই। আচ্ছা। কিছু না বলেই নিজের রুমে চলে এলাম। কিছুক্ষণ পর আম্মু নিজেই খাবার খেতে ডাকছে। টেবিলে গিয়ে বিড়ালের মতন বসে পড়লাম। খাবার তুলে দিয়েই শুরু করলো। তুই আর তোর আব্বু সারা দিন বাইরে থাকিস, আমি একা কি করব বাসায়? কি করতে পারি? বলছিলাম কি বাবা, তুই একটা বিয়ে করে ফেল। কি শুরু করলে আম্মু? গার্লফ্রেন্ড থাকলে বল, আমরা দেখে শুনে। আছে নাকি কেউ? না। তাহলে চল, কালকে আমরা মিথিলাদের বাসায় ঘুরে আসি। তোর মামা অনেক দিন ধরে ফোন দিচ্ছে যাওয়ার জন্য। তুমি যাও, আমি অফিস শেষ করে চলে আসব। আর আপাতত বিয়ে শাদী করার ইচ্ছা নেই। ঠিক আছে বাবা, ভুল করিস না কিন্তু। কিছু না বলে রুমে চলে আসলাম। মিথিলা আমার মামাতো বোন, একসাথে বড় হয়েছি। যদিও আমার থেকে 3 বছরের ছোট। আসলে তাকে মেয়ে না বলে গুন্ডি বললে বেশি মানাবে। খুব চগড়টে টাইপের মেয়ে, তবে মানুষ হিসেবে খুব একটা খারাপ না। আগে পাশাপাশি থাকতাম, তবে ব্যবসার সুবিধে আমাদের ঢাকাতে চলে আসতে হয়েছে। আর মামা তার প্রিয় শহর চিটাগং, ওখানেই রয়ে গেছেন। প্রায় 8 বছর দেখা হয়নি তাদের সাথে। পরের দিন অফিস শেষ করে বিকেলে ফ্লাইটে চিটাগং চলে গেলাম। গাড়ি পাঠিয়েছে, তাই সোজা বাড়িতে চলে গেলাম। বাড়িতে ঢোকার আগেই আমার চোয়াল ঝুলে পড়ল। পুরো বাড়ি বিয়ের সাজে সাজানো। চারিদিকে আমাদের প্রায় সব আত্মীয় স্বজন দেখতে পাচ্ছি। গাড়ি থেকে নামার সাথে সাথে প্রায় সবাই আমার উপর হামলে পড়ল। তা মামুলি ব্যাপার, অনেকদিন পর দেখা। কিন্তু বাড়ি সাজানো কেন, আর সবাই একত্রে এখানে কেন, এইটুকু জিজ্ঞাসা করার মানুষ খুঁজে পাচ্ছি না। একটু এগোতেই দেখি আমার বাচ্চাবেলার বন্ধু রাফিদ। কিরে দোস্ত, কেমন আছিস? ভালো ছিলাম। এখন কি হচ্ছে? তারপর আব্বু আম্মু ধরে বিয়ে করিয়ে দিল। ভাবি কেমন আছেন? কোথায় সে? সে ভালোই আছে, তোর বউ সাজাচ্ছে। মজা নিচ্ছস? একটুও না, আন্টি তো সব করেছে। গিয়ে দেখ, আঙ্কেলও উপরে আছে। মজা হিসেবে নিয়েই উপরে চলে গেলাম। গিয়ে দেখি আব্বু সত্যি এখানে। ভাবলাম হয়তো মিথিলার বিয়ে, তাই সবাই এসেছে। আর রাফিদ মামার পরিবারের অতি ঘনিষ্ঠ জন, তাই হয়তো এসেছে। আব্বু, আপনি এখানে? ছেলের বিয়েতে থাকবো না? আপনিও শুরু করলেন? মোটেই না, চল আমার সাথে। প্রায় আসামির মতো ধরে আমাকে নিয়ে গেল একটা রুমে। গিয়ে দেখি আম্মুর সাথে খালামণিরা সবাই ব্যস্ত পাঞ্জাবি পছন্দতে। আমাকে দেখে মনে হয় আকাশের চাঁদ হাতে পেয়েছে। আম্মু কিছু না বলে মিটমিট করে হাসতেছে। রাগে আমার চেহারা রীতিমতো লাল হয়ে গেছে। ভদ্রতার কারণে কিছু বলতেও পারছি না। বুঝলাম যে অবস্থা, সবকিছু আয়ত্তের বাইরে চলে গেছে। এখন হেরে যাওয়া সৈনিকের মতো দেখা ছাড়া কিছু করার নেই। সবাই সাজসজ্জায় লেগে আছে। একাই বাড়ির ছাদে চলে গেলাম। গিয়ে দেখি মিথিলাও দাঁড়িয়ে আছে। এই, তুই এখানে কেন? কি আর করব? সেটাই কথা। এত বড় ষড়যন্ত্র হচ্ছে, আমাকে জানাসনি কেন? আমি নিজেই জানি না। আজকে সকালে ইংল্যান্ড থেকে ফিরেছি,
আব্বু বলেছে নানা ভাই অসুস্থ, তাড়াতাড়ি চলে আসতে। এসে দেখি এই অবস্থা। আমি তোকে বিয়ে করতে পারবো না। আমি কি বসে আছি নাকি তোকে বিয়ে করার জন্য? দেখ, তোর মতো পিচ্চির সাথে ঝগড়া করার ইচ্ছে নেই। কিছু একটা কর। কি করব? তোর বয়ফ্রেন্ড নাই, তার সাথে পালিয়ে যা। বয়ফ্রেন্ড পাবো কোথায়? খারাপ বলিসনি, কেই বা গুন্ডির বয়ফ্রেন্ড হতে চাইবে। দেখ অভ্র, তোকে সাবধান করে দিচ্ছি, আমাকে পিচ্চি আর গুন্ডি বলবি না। কি করবি? হ্যাঁ, ও কিছু একটা বলতে চেয়েছিল, তার আগে বাবা এসে হাজির হয়। আরে তোরা এখানে কেন? চল নিচে চল, কত সাজগোজ বাকি আছে। আসলে রাগটা কার উপর করব বুঝতে পারছি না। সবাই একদিকে, কিছু করার উপায় খুঁজে পাচ্ছি না। হাল ছেড়ে দিয়ে যা হচ্ছে হতে দিলাম। যথারীতি আমাকে কোরবানির, দুঃখিত, বিয়ে দেওয়া হলো। রাতে মামার বাড়িতেই থাকতে হলো। বন্ধু বান্ধব সবাই ধরে আমাকে একটা ঘরে ঢুকিয়ে দিল। গিয়ে দেখি মিথিলা বউ সাজে বসে আছে। হুট করে গিয়ে সোফার উপরে বসে পড়লাম। চিন্তা করতে পারছি না কি থেকে কি হয়ে গেল। মিথিলা তার ঘোমটা তুলে আমাকে তাকিয়ে আছে, যাকে বলে অগ্নিদৃষ্টি। কিছু বলবা বউ? কিসের বউ? কার বউ? সেটাই হচ্ছে আসল কথা। তোর মতন একটা পিচ্চি মেয়ে কিভাবে আমার বউ হয়? অভ্র, তোকে আমি আগেই সাবধান করেছি। আর যাকেই হোক, তোকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার কোনো কালেই ছিল না। হ্যাঁ, আমার ছিল মনে হয়। তাহলে করলি কেন? করলাম কোথায়? ধরে করিয়ে দিল। কিরকম পুরুষ হ্যাঁ, একটা বিয়ে ভাঙতে পারলি না? সে সময়টুকুও তো পেলাম না। তুই জাহান্নামে যা। সেটা পরে দেখা যাবে, এখন সর, আমি ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। ঘুমা, কে ধরে রাখছে? খাট থেকে নাম। অসম্ভব, খাটের ধারে কাছে আসলে তোর খবর আছে। কি করবি? হ্যাঁ, খুন করে ফেলবো। গুন্ডে কি আর শখ করে বলি? কোনো কথা না বলে ফ্রেশ হয়ে এসে সে শুয়ে পড়ল। এই মিঠু, শোন না, আমি সোফায় ঘুমাচ্ছি, সমস্যা নেই, তবে ক্ষুদ্র পরিসরের একটা মানবিক আবেদন। তোর কোল বালিশটা একটু দিবি? না। বলে ঘুমিয়ে পড়ে। স্বয়ং উপরওয়ালাই মালুম এই মেয়েকে নিয়ে কিভাবে সংসার করব। প্রথমত নিজের রুম ছাড়া আমার ঘুম আসে না, তার উপর না আছে কোলবালিশ। অথচ মিথিলা কি সুন্দর ঘুমাচ্ছে। ইচ্ছে করছে ওর বিছানায় কয়েকটা তেলাপোকা ছেড়ে দিয়ে আসে, কিন্তু এই মাঝ রাতে সেটাও বা পাবো কোথায়? সেদিন আমারই ভুল হয়েছে। আমাকে যদি বলতাম আমার গার্লফ্রেন্ড আছে, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আর মিথ্যে বলেই বা লাভ কি? যদি আম্মু দেখতে চাইতো। 7-5 ভাবতে ভাবতে উঠে বসলাম। ঘুম যেহেতু আসছে না, শুয়ে থেকে পিঠ ব্যথা করার কোনো মানে হয় না। কিছুক্ষণ পরে দেখি মিথিলাও জেগে উঠেছে। কি ঘুমাসনি? না। জানিস আমারও ঘুম আসছে না। তো আমি কি করতে পারি? মাথায় নিয়ে নাচবো তোকে? থাক, ঝগড়া করতে ইচ্ছে করছে না। তোর এই গুন্ডামি স্বভাব ভালো হবে না। কি বললি? না, কিছু না, বলেই সোফায় শুয়ে পড়লাম। কোনো মতে রাতটা পার করতে পারলে হয়। কখন চোখ লেগে এসেছে খেয়াল করিনি। সকালে ঘুম ভাঙলো পাখির কিচিরমিচির শব্দে। আড়মোড়া ছেড়ে উঠে দেখি মিথিলা আগেই শাওয়ার রুমে গিয়েছে ফ্রেশ হতে। বারান্দার দিকে গেলাম। বাড়ির সামনে প্রচুর জায়গা। প্রকৃতির এত সুন্দর রূপ আগে এত কাছ থেকে দেখা হয়নি। মিথিলা বেরিয়ে আমাকে ফ্রেশ হয়ে নিচে আসতে বলে। নিচে চলে যায়। যথারীতি নিচে গিয়ে দেখি সবাই নাস্তার টেবিলে উপস্থিত। আম্মু, আব্বু, নানা, সাথে আরো অনেক আত্মীয় স্বজন। সবাই বাড়ি ফেরার আলোচনা করছে। চেয়ার টেনে বসলাম। খেয়াল করিনি পাশে মিথিলা বসে আছে।
কোনো রকম নাস্তা শেষ করে নিজের রুমে, দুঃখিত মিথিলার রুমে এসে বসলাম। আচ্ছা, বউয়ের রুম মানে কি নিজের রুম ভাবা যাবে? চিন্তা করার আগেই সে এসে হাজির। এ কি, আমাকে শান্তি দেবে না? চল, সবাই নিচে অপেক্ষা করছে আমাদের জন্য। হ্যাঁ চল। মামা বাড়ি, দুঃখিত শ্বশুর বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় খেয়াল করলাম মিথু কি সাবলীলভাবে গাড়িতে উঠে বসলো। সবার থেকে বিদায় নিয়ে আমিও গাড়িতে উঠে বসা মাত্রই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক দূরের পথ আর রাতে ঘুম হয়নি, তাই চোখ লেগে আসতে চাইছে, কিছুটা লেগেও এসেছে। হঠাৎ আমার ঘাড়ের ওপর কিছু একটা স্পর্শ করলো। ফিরে দেখি মিথু ঘুমে টলে আসছে। বাধা দিলাম না, শত হলেও বিয়ে করা বউ। আগে খেয়াল করিনি। দেখতে মিথু একেবারে পরীর মতো। ওকে ডাকলাম। বাড়ি পৌঁছানোর পর ঘাড়ে মাথা দিয়ে ঘুমোচ্ছিল দেখে কিছুটা বিভ্রান্ত বোধ করলো। নতুন বউ বরণ করে নিতে সবার সে কি ফুর্তি। আমার বেশ বিরক্ত লাগছিল। সব শেষ করে নিজের রুমে এসে হাত পা ছেড়ে শুয়ে পড়লাম। মিথিলাও চলে আসলো কিছুক্ষণ পর। তো রুমটা এত অগোছালো কেন? তাতে তোর কি? আমার কি মানে? দেখ, এটা আমার রুম, কিভাবে থাকবে সেটা আমি ঠিক করব। ও তাই? অবশ্য। দাঁড়া, আমি ফুপিকে ডাকছি। ফুপি! এই থাম থাম মিঠু, এই! গিয়ে ওর মুখ চেপে ধরলাম। নিজের কাছেই কিছুটা বিভ্রান্ত লাগছে। সাথে সাথে আম্মু এসে হাজির। কি রে মা, কি হলো? আর অভ্র, তুই মিথিলার মুখ চেপে রেখেছিস কেন? দেখো না ফুপি, তোমার ছেলে বলছে আমাকে নাকি এই রুমে থাকতে দিবে না। কি, তুই এই কথা বলেছিস? না আম্মু, আমি আসলে বলছিলাম মানে। থাক মা, তুই আমার সাথে আয়, অনেক মেহমান এসেছে, তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সে আম্মুর সাথে চলে গেল। আমি নিজের বিছানায় টান টান হয়ে শুয়ে একখানা গল্পের বই হাতে নিয়ে পড়তে লাগলাম। কিছুক্ষণ পর বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। রাতের খাবার শেষ করে নিজের রুমে এসে দেখি মিথিলা খুব সুন্দর করে রুম গুছিয়ে ফেলেছে। বিছানায় শুতে যাব তখন ঘটলো যত বিপত্তি। এই থাম থাম, কি হয়েছে? আমি বিছানায় ঘুমাবো। তাই নাকি? ঘরটা কার? ফুপিকে ডাকবো? অবশ্যই। তুই না কত ভালো ছিলি আগে, এখন এমন করছিস কেন? এত কিছু বুঝি না, খাটে আমি ঘুমাচ্ছি, শুভরাত্রি বলেই শুয়ে পড়লাম। অসহায় হয়ে সে পাশে দাঁড়িয়ে থাকলো। এই অভ্র, হুম, শোন না, বল। তোর রুমে টেডি বিয়ার নেই? কি? এই জিনিস আমি কোথায় পাবো? আমি টেডি বিয়ার ছাড়া ঘুমাতে পারি না, অন্তত তোর কোলবালিশটা দে না, গতকাল দিয়েছিলে? প্লিজ দে না। এক কাজ কর, চাইলে বেড শেয়ার করতে পারিস। ও কিছু একটা ভাবলো, ভাবনা শেষ পাশে শুয়ে পড়লো। কিন্তু লাইট অফ করতে পারবি না। লাইট অফ করে কি তোরাতে শুয়ে হবো? কি বললি তুই? কিছু না তো, ঘুমা। এক পাশে ও আর এক পাশে আমি, মাঝখানে কোলবালিশ। তাই কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। বেশ ঠান্ডা লাগছে। উঠে দেখি পুরো কম্বল মহারানী একা দখল করেছে। ওর গায়ে টাচ করব সে সাহসও পাচ্ছি না। ওকে ডাক দেওয়ার সিদ্ধান্ত নিলাম। মিথিলা! হুম। এই মিথু! কি হয়েছে? গরুর মতো চিল্লাচ্ছিস কেন? আমি গরু? গরুরও কিছুটা জ্ঞান আছে। কম্বল দে আমার। আমি কি করব তাহলে? কিভাবে বলবো? তুই এত কেয়ারলেস কেন? আমি কেয়ারলেস? নয়তো কি, বউয়ের জন্য একটু শীত সহ্য করতে পারবি না? বউ? তুই?
তাও আমার। বিয়েটা কেন করেছিলি? কিছু না বলে শুয়ে পড়লাম। ওর সাথে কথা বলে কোনো লাভ নাই। প্রচণ্ড একরোখা টাইপ মানুষ। গায়ে কিছুটা উষ্ণতা ভাব লাগছে। কিছুটা কম্বল আমাকে দিয়েছে। তাহলে যাক, যতটা গুন্ডি ভেবেছিলাম ততটা নয়। তাহলে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, অথচ মিঠু বারবার ডেকেই যাচ্ছে। এই অভ্র, অভ্র, হুম। ওঠ, অনেক বেলা হয়ে গেল। তো উঠবি না তুই? ওর শব্দ থেমে গেল। ভাবলাম হয়তো হাল ছেড়ে দিয়েছে, আবার গভীর ঘুমে ডুব দিতে যাব। তার আগে বান্দা আমার গায়ে এক জগ পানি ঢেলে দিল। হুমড়ি খেয়ে খাট থেকে পড়ে গেলাম। অন্যদিকে বউ আমার অট্ট হাসিতে ফেটে পড়ল। ঠোঁটের পাশে তিলটা দেখে মুগ্ধভাবে তাকিয়ে দেখছিলাম। তার কথায় বাস্তব জগতে ফিরে আসলাম। কি উঠতে বলেছিলাম না? আজকে তোর খবর আছে। খুনসুটি সবে শুরু করেছে। পাগলিটার আর কত পাগলামো সহ্য করতে হবে বুঝতে পারছি না। নাস্তার টেবিলে গিয়ে বসলাম। পাশে চেয়ারটা আমার পিচ্চি বউ দখল করে নিয়েছে। কিছু বললাম না। সবাই সামনে দেখে, অভ্র শোন, জি আব্বু। এই নে প্লেন টিকিট। কালকে সকালে তোরা হানিমুনে যাচ্ছিস থাইল্যান্ডে। হালকা ধাক্কা খেলাম। এই মেয়েকে নিয়ে হানিমুন কিভাবে সম্ভব? মিঠু চোখে কিছুটা হাসি দেখতে পেলাম। সবাই হয়তো ভেবেছে ও খুব খুশি, কিন্তু আমি জানি এই হাসি খুব ভয়ঙ্কর। রুমে ফিরে চিন্তায় পড়ে গেলাম। আব্বু যেহেতু যেতে বলছে, ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই, কিন্তু একে নিয়ে তো মহা মুশকিল। আমার জীবন এইরকম পিচ্ছু আর গুন্ডি মেয়ে দেখিনি। রুমে এসেই শুরু করলো। তোর সাথে হানিমুন যাব না আমি। কেন গো? কেন মানে? থাম তুই, তোর জন্য আমার এই অবস্থা। কিছু একটা কর না। আব্বু বলেছে কিচ্ছু করার নেই, ব্যাগ গুছিয়ে নে। আম্মু, আমাকে নিয়ে যাও। বলতে না বলতেই মামির, দুঃখিত, এখন তো সে আমার শাশুড়ি, দিলেন ফোন। যদিও ফোন মিঠুর, ধরলাম আমি। হ্যালো মিঠু, না, অভ্র বলছিলাম মামি। কেমন আছিস বাবা? ভালো মামি, আপনার মেয়ে অনেক ভালো রেখেছে। পাশ থেকে মিথিলা এমনভাবে তাকাচ্ছে, মনে হয় তার দৃষ্টিতেই ভস্মীভূত করে ফেলবে। তা বাবা, এখন তো একটু আম্মু ডাকতে পারিস। হ্যাঁ, অভ্যাস করে নিব। তোরা নাকি কাল হানিমুনে যাচ্ছিস? আপনার মেয়ে যাবে না। নিন, মিঠুর সাথে কথা বলুন। ওর হাতে ধরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। ছাদে চলে গেলাম। আকাশটা খানিকটা মেঘলা, বৃষ্টি নামতে পারে। ভালোই হলো, অনেকদিন বৃষ্টিতে ভেজা হয় না। দোলনায় বসতে না বসতেই বৃষ্টি শুরু, যাকে বলে কুকুর বেড়াল ভেজা বৃষ্টি। গা ছেড়ে দিলাম। ভালোই লাগছিল, যতক্ষণ না পর্যন্ত আমার গুন্ডা বউটা এসে হানা দিল। জানিস, অনেকদিন পর আজকে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হলো। কেন? ইচ্ছে ছিল পরকে নিয়ে কাক ভেজা ভিজবো, তবে তোর মতো ক্যাবলা গান তো দিয়ে হবে না। তোর মতো পিচ্চির সাথে ভেজার কোনো ইচ্ছে নেই বলেই নিচে চলে আসলাম। যাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে না, তার সাথে হানিমুনে যেতে হচ্ছে। হে উপরওয়ালা, এই ছিল তোমার মনে? কাল থাইল্যান্ড যেতে হচ্ছে হানিমুনে। একরকম জোর করেই পাঠানো হচ্ছে। পাঠাচ্ছে বাবা। বিন্দু পরিমাণ ইচ্ছে নেই এহানো গুন্ডি বউ নিয়ে হানিমুনে যেতে। যেহেতু বাবা বলেছে, তাই ফাঁকি দেওয়ার উপায় বের করাও মুশকিল। সন্ধ্যার দিকে জিনিসপত্র গোছানো শুরু করতে যাব, ওয়ার্ড্রপ খুলে দেখি আমার অর্ধেক জামা কাপড় হাওয়া।
সেখানে বউ আমার সযত্নে নিজের শাড়ির দোকান বসিয়েছে। রাগে ফেটে পড়লাম, মিথু, সমস্যা কি তোর? হ্যাঁ, আমার বাকি জামা কাপড় কোথায়? ফুপির কাছে দিয়ে এসেছি। আমার ড্রয়ারে হাত দিয়েছিস কেন? তো তো মানে সাহস হলো কেমন করে? আমি না তোর বউ? বউ তো কি, হয়তো বুঝেছে রাগ করেছি, তাই কথা না বাড়িয়ে আম্মুর কাছে গিয়ে জামা কাপড়গুলো সুবোধ বালিকার মতো নিয়ে আসলো। ব্যাগ গুছিয়ে নে। সে কোনো কথা না বলে ব্যাগ গোছানো শুরু করলো। আমার প্রায় শেষ, ব্যাগে বিন্দু মাত্র জায়গা নেই। এখন বাঁধলো মহাবিপত্তি। ট্রাউজার আর গেঞ্জি নেওয়া হয়নি। মেজাজ সপ্তমে উঠে গেল। নতুন করে শুরু করার কোনো মানে হয় না। মিথিলার এখনো শেষ হয়নি। বড় ব্যাগটা সে দখল করেছে, কিছু বলতেও পারছি না। শেষমেশ কোনো উপায় না দেখে আবার মানবিক আবেদন করতে হলো। মিথু, হুম। এই মিথু, আচ্ছা, তোর কি মনে হয় আমার কানে সমস্যা আছে? মোটেই না। তাহলে মিথু মিথু করছিস কেন? বলে ফেল। ক্ষুদ্র পরিসের একটা মানবিক আবেদন। কি? আমার ব্যাগে জায়গা নেই। ট্রাউজার গেঞ্জিগুলো তোর ব্যাগে নিতে পারবি? যদি না নি? এবার প্রচণ্ড রাগ লাগছে। এত ভালো করে বললাম, তারপরেও শুনলো না। কিছু না বলে রুম থেকে বেরিয়ে যেতে শুরু করলাম। তখনই বউ আমার পিছন থেকে ডাক দিল, কোনটা কোনটা নেব? তোর ইচ্ছে, বলেই চলে আসলাম। নিচে নামতে গিয়ে আবার রুমে উঁকি মারলাম। দেখি সে যত্ন সহকারে ট্রাউজার আর গেঞ্জি ভাঁজ করে তার ব্যাগে ঢুকাচ্ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। মিঠুও উঠে গেছে। তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। 9:30টায় ফ্লাইট। আকাশি রঙের শার্ট গায়ে দিতে যাব, এর মধ্যেই মিঠু বলল, তোর কালো রঙের শার্ট নেই? আছে কেন? সেটা পর না, তোকে সুন্দর লাগবে। মিঠু এই কথা বলছে? ভাবতেই অবাক লাগছে। বলেছে যখন, ড্রয়ার থেকে কালো শার্টটা বের করে পরলাম, তাই হাতে নিয়েছি। নোট মানতে যাব। দে, আমি বেঁধে দিচ্ছি। বাধ্য ছেলের মতন কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। নোট বাঁধা শেষ করে সে বলল, দেখ, তোকে অনেক সুন্দর লাগছে। আমি বরাবর নিজের ওপর উদাসীন টাইপ পাবলিক, তাই আয়না দেখতে ইচ্ছে হলো না। একটু পরে বান্দা জেল আর চিরুনি নিয়ে এসে চুলগুলোর একটা হেস্তনেস্ত করে দিল। যত সময় যাচ্ছে তত বেশি অবাক লাগছে। রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালাম। পিছন থেকে মিঠু ডাকলো, অভ্র, বল। শাড়িটা একা পরতে পারছি না, একটু হেল্প করবি? আমি হ্যাঁ। পারি না তো। বেশি কিছু না, শুধু কুচিগুলো একটু ধরলেই হবে। গেলাম সাথে সাথে। হাতে শাড়ির কুচি ধরিয়ে দিল। দীর্ঘ 9 মিনিটের চেষ্টা, তারপর শাড়ির কুচিটা ঠিক করতে সফল হলাম। সাজসজ্জা শেষ। নেহাত আমি কবি নয়, হলে হয়তো ওর রূপ দেখে এখনই সাহিত্য রচনায় বসে যেতাম। প্রথম লক্ষ্য করলাম ওর চোখে ভিন্ন রকম একটা মায়া আছে। আব্বু আম্মুর দোয়া নিয়ে বেরিয়ে পড়লাম। এয়ারপোর্ট পৌঁছতে পৌঁছতে 8:30 বেজে গেল। গিয়ে শুনি ফ্লাইট লেট হবে ঘন্টা খানেকের মতো। কিছু করার নেই, ওয়েটিং রুমে বসে আছি তখন। মিঠু বলল, চল আইসক্রিম খেয়ে আসি। ইচ্ছে করছে না। চল না। অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো। যেহেতু ফ্লাইট লেট হবে, তাই এত সময় বসে থাকার কোনো মানে হয় না। তবে একটু রাগী হলেও মিঠুর মধ্যে বাচ্চামি অভ্যাসগুলো এখনো রয়ে গেছে।
দেখতে দেখতে ডিপার্চারের টাইম হয়ে আসলো। ফার্স্ট ক্লাস টিকিট, দীর্ঘ যাত্রা শেষ। নামলাম গিয়ে হাই এয়ারপোর্টে, যেখান থেকে ট্যাক্সি নিয়ে সোজা রিসোর্টে উঠলাম। অসাধারণ জায়গা। রিসোর্টের সামনে বিশাল একটা সুইমিং পুল, আর একটু সামনে বিচ, তারপর সুবিশাল সমুদ্র। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, প্রকৃতিও যেন তার রূপ আরো বেশি ঢেলে সাজিয়ে নিচ্ছে। সারাদিনের জার্নিতে খুব ক্লান্ত লাগছে। মিঠু এসেই বিছানায় শুয়ে পড়েছে। সে খেয়াল করেনি জায়গাটা এত সুন্দর। শাওয়ার নিয়ে বাইরে এসে দেখি মিঠু বারান্দায় দাঁড়িয়ে আছে। যা ফ্রেশ হয়ে নে। হ্যাঁ যাচ্ছি। আর শোন, তুই রেডি হয়ে নে, বিচে যাব। আমার খুব ক্লান্ত লাগছে। কোনো কথা বলবি না। চুপসে গেলাম। পাগলিটা যেহেতু বায়না ধরেছে, কিছু করার নেই। বিচে হাঁটছি, পাশে মিথিলা। একটু এগিয়ে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে দিলাম। সামনে বসার জায়গা, গিয়ে বসলাম। আলোর আঁধারের অসাধারণ খেলা চলছে, বেশ লাগছে দেখতে। হঠাৎ বউ আমার বলে উঠল, জানিস, অনেক দিনের ইচ্ছে অ্যালকোহল খাবো, কখনো সাহস হয়ে ওঠেনি। নিয়ে আসবি? এখনই খাবি? হুম। মুখ ফুটে বলছে। আনতে গেলাম। আমার এই সবের ওপর কোনো নেশা নেই, তাই নিজের জন্য একটা ফ্রুট জুস নিলাম। ওর কাছে ফিরে গ্লাসটা হাতে দিয়ে আবার পাশে বসলাম। খেয়াল করলাম মিথিলা ঘাড়ে মাথা রেখে চুপ করে বসে আছে। নিজের কাছে একটু বিভ্রান্ত বোধ হচ্ছে। আশেপাশে লোকজন কমে এসেছে, রাতও হয়ে এলো। উঠতে হবে। মিথিলা ঘুমিয়ে গেছে। ডাকবো কি না বুঝতে পারছি না, কিন্তু এভাবে তো বসে রাত কাটিয়ে দেওয়া সম্ভব না। ডাক দিতে গিয়ে থমকে গেলাম। সিদ্ধান্ত নিলাম কোলে করে রিসর্টে নিয়ে যাব। উপায় না পেয়ে তাই করতে বাধ্য হলাম। কোলে তুলে নিলাম ওকে। হাঁটতে শুরু করলাম রিসর্টের দিকে। আমার গলা জড়িয়ে ধরেছে। এ তো মহা মুসিবত। যে মেয়ে আমার সাথে ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না, সে ড্রিঙ্ক করে গলা ধরেছে। ঘুমে না থাকলে হয়তো আমাকে গলা টিপে মেরে ফেলতো। রুমে ফিরে খাটে শুইয়ে দিলাম। গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। পাতলা একটা চাদর ওর গায়ে টেনে দিলাম। মুখের ওপর কিছু চুল উড়ে এসেছে, সরিয়ে দিলাম। ও অন্য পাশ ফিরল। আমি আর কি করব? সোফার একটা বই নিয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। সকালে ঘুম ভাঙলো মিঠুর গলার চিল্লানি শুনে। এই অভ্র, অভ্র, উঠবি নাকি পানি থেরাপি দিতে হবে? চোখ ডলতে ডলতে উঠলাম। কি হয়েছে? চল, সমুদ্রে যাব। কোনো দরকার নেই। চল না, না হলে আমি একা যাব কিন্তু। না গিয়ে উপায় নেই। পাগলিটা একা গিয়ে কি না কি করে বসে, সাথে যেতে হলো। সে মহা আনন্দে নেমে গেছে। আমি হাঁটু পর্যন্ত পানিতে দাঁড়িয়ে আছি। আমার থেকে একটু দূরে সে বাচ্চাদের মতো লাফালাফি শুরু করেছে। সামনের দিকে যেতে নিষেধ করে আমি পাড়ে চলে আসলাম। দেখলাম সে আরো সামনে এগিয়ে গেল কিছুটা, যদিও তার পাশে আরো কয়েকজন ছিল। বড় একটা ঢেউ আসতে শুরু করলো। কিছু বুঝে ওঠার আগেই শুধু একটা চিৎকার শুনলাম। অভ্র! মিথিলাকে দেখতে পাচ্ছি না। বুকের বাম পাশটা মোচড় দিয়ে উঠল। ঘাম ছুটতে শুরু করছে। আমি এগিয়ে যেতে লাগলাম। সাথে সাথেই কিছু রক্ষক বাহিনী সদস্য আমাকে খপ করে ধরে বসলো। ডুবুরির দল নেমে পড়ল। মিঠুর পাশে আরো 4-5 জন টুরিস্ট ছিল।
প্রায় আধা ঘন্টার মধ্যে সবাইকে উদ্ধার করা হলেও মিথিলার কোনো খবর মিলল না। বুক ফেটে কান্না আসতে চাইছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে। তার কিছুক্ষণ পর বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লাগে একটা লাইক করে একটু শেয়ার করুন আর কমেন্টে জানান। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এর পরবর্তী পার্ট দেখার জন্য বেল আইকনের অল ঘন্টিটি বাজিয়ে দিন। ধন্যবাদ।